মূল অভিষ্ট জনপ্রতিনিধিত্ব, সরকার ও প্রশাসনিক ব্যবস্থা ও চর্চায় আমূল পরিবর্তন, যেখানে জনগণের রায় ও অর্পিত ক্ষমতায় এবং জনগণের কাছে কার্যকর জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় এবং পরবর্তী সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জগুলো ছিল দুর্বল অর্থনীতি, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, সব খাত ও প্রতিষ্ঠানে ব্যাপক দলীয়করণের কারণে প্রকৃত সরকারের সমর্থক ও সুবিধাভোগী গোষ্ঠীর অসহযোগিতা, দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দুর্নীতিগ্রস্ত সেবা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতা এবং বেশ কয়েক ধাপের প্রাকৃতিক দুর্যোগ। কর্তৃত্ববাদী সরকার পতনের পর ছাত্র জনতার প্রত্যাশার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে আইনের শাসন, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বৈষম্য বিরোধী আন্দোলন ও তার পূর্বে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার, ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ তালিকা প্রণয়ন, সহায়তা ও পুনর্বাসন করা হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে, যার মধ্যে মূল্যস্ফীতি হ্রাস করা, বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং পাচারকৃত অর্থ ফেরত আনা। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও প্রশাসন, রাষ্ট্র, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার, যার মধ্যে রয়েছে সংবিধান, রাজনৈতিক দল এবং নির্বাচনী ব্যবস্থা, বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান ভিত্তিক সংস্কার, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, যেটি দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচনের মধ্যে হবে, এবং তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান লক্ষ্য। এই সংক্রান্ত প্রতিষ্ঠানের কার্যকারিতার উপর গবেষণা, অধি পরামর্শ টিআইবির ধারাবাহিক কার্যক্রমের অংশ। ইতিপূর্বে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত রাষ্ট্রীয় ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি টিআইবির পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে টিআইবির পক্ষ থেকে 28 আগস্ট সুপারিশমালা প্রস্তাব করা হয় এবং পরবর্তী সময়েও খাত ভিত্তিক বিভিন্ন পলিসি ব্রিফ আমরা তৈরি করছি। রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার সহ সকল অংশীজনের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ এবং এই পরিপ্রেক্ষিতে বর্তমান গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে কর্তৃত্ববাদী সরকার পতনের পর 100 দিনের ঘটনা প্রবাহের উপর পর্যবেক্ষণ ভিত্তিক প্রতিবেদন আজকে উপস্থাপন করা হচ্ছে। এই গবেষণার প্রধান উদ্দেশ্য কর্তৃত্ববাদী সরকার পতনের পর 100 দিনের ঘটনা প্রবাহ ও বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা এবং সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলোর মধ্যে হচ্ছে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা এবং রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা। এই গবেষণার যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষিত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের শাসন ও মানবাধিকার, অনিয়ম দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার রোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য অধিকার, স্থানীয় সরকার ব্যবস্থা এবং অন্যান্য বিভিন্ন খাতের উপর পর্যবেক্ষণ। এই গবেষণায় অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীজনের রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা বিতর্কিত। 8টি জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্ত সমালোচিত হয়েছে কোনো কোনো পক্ষ থেকে। নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে বলে দেখা যায় এবং অন্যান্য পেশা ও প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির বিষয়ে এখন পর্যন্ত কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি নিয়োগ ও রদবদল ঘটেছে। কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা পদত্যাগ করেছেন বিপুল পরিমাণে। বিভিন্ন প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের প্রভাবমুক্ত করার অংশ হিসেবে প্রশাসনিক রদবদল করা হয়েছে, যার মধ্যে রয়েছে পদোন্নতি, পদায়ন, বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ঘোষণা এবং পরবর্তীতে চুক্তিতে নিয়োগ। দেখা যাচ্ছে কোথাও কোথাও পদত্যাগের জন্য বাধ্য করা হয়েছে। কিসের ভিত্তিতে চুক্তিতে নিয়োগ করা হয়েছে তা পরিষ্কার নয়।
নিয়োগ প্রক্রিয়ায় ক্ষেত্র বিশেষে সুনির্দিষ্ট মানদণ্ড ও স্বচ্ছতার ঘাটতি ছিল। কোনো কোনো ক্ষেত্রে স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার বা পরিবর্তন করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 করা হয়েছে এবং বিশেষ পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 4 বার অবতীর্ণ হতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে পিএসসি থেকে নিয়োগের সুপারিশ পেয়েও বিগত সরকারের সময় চাকরি না পাওয়া 259 জন চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে 43তম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও 99 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি। রাজশাহী সাতটায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত মোট 369 জন উপপরিদর্শককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া 6টি বিশেষ ব্যাচের পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে নিয়োগে বিপরীতধর্মী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অব্যাহতি সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার ঘাটতি নিয়ে বিতর্ক হয়েছে এবং রাজনৈতিক পরিচয়ে যাচাই বাছাই ভিত্তিতে নিয়োগ দেওয়া বা না দেওয়ার চর্চা এখনো অব্যাহত রয়েছে। সংস্কারের উদ্যোগের ক্ষেত্রে আমরা দেখছি 2 পর্যায়ে 10টি বিষয়ভিত্তিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রথম পর্যায়ে জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক কমিশন গঠন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে আইনি কাঠামো ঠিক করার জন্য কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সুপারিশের আগে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত 20টি প্রতিষ্ঠানের নাম ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। দেখা যাচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলার খাত সহ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান ভিত্তিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো প্রতিনিধিত্বশীল না হওয়ার অভিযোগ উঠেছে। প্রথম গঠিত 6টি কমিশনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকা, নারীর সংখ্যা কম থাকা, সাবেক আমলাদের আধিক্য, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাধান্য নিয়েও সমালোচনা হয়েছে। বিভিন্ন কমিশন বা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কোনো কোনো ক্ষেত্রে চাপের মুখে পদত্যাগ করায় স্থবিরতার সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশনের কাজ শেষ না হতেই নতুন নিয়োগের উদ্যোগ বাধ্যতামূলক বিবেচনা করা হচ্ছে, যেমন নির্বাচন কমিশন এবং দুদকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষা খাতের সংস্কারে কোনো কমিশন এখন গঠন করা হয়নি এবং সংস্কার কর্মসূচিতে ব্যক্তি মালিকানাধীন খাতকে যথাযোগ্য গুরুত্ব দেওয়া হয়নি। জনপ্রশাসনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পতিত সরকারের সময় দলীয় বিবেচনায় বঞ্চিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি, নিয়োগ বা বদলি, সুপিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগ, পদোন্নতি এবং পেশনে নিয়োগ বা বদলি দেওয়া হয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগকৃতদের প্রত্যাহার করার ঘটনা ঘটেছে। যেমন বলা যায় প্রত্যাহারের পর 59টি জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার পরেও দাবির পরিপ্রেক্ষিতে 9 জেলার ডিসির প্রজ্ঞাপন বাতিল এবং 4 জনকে রদবদল করা হয়েছে। পদোন্নতি ও পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনা লক্ষ্য করা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সহকারী সচিব থেকে সচিব, সিনিয়র সচিব পর্যায়ে কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে দেওয়া যে কোনো সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা করা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য 5টি নির্দেশনা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে কারো কারোর বিরুদ্ধে অতীতের দুর্নীতি, অনিয়মের সঙ্গে যুক্ত থাকা, বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত এবং আওয়ামী লীগের নানা অপকর্মের সহযোগী বলে অভিযোগ রয়েছে। চুক্তিতে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্তদের প্রাধান্য লক্ষ্য করা যায়। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে গত সরকারের আমলে বঞ্চিত ও পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মধ্যে হতাশা রয়েছে বলে দেখা গেছে।